মাত্র এক বছরেরও কম সময় ক্ষমতায় এসে ডক্টর ইউনূস যা করে দেখিয়েছেন তা জনগণের প্রত্যাশার মাত্রাকে ছাড়িয়ে গেছে। দেশে এখন সার্বিক দিক দিয়ে উন্নয়নের জোয়ার বইছে, যা বাংলাদেশের ইতিহাসে আর কেউই করে দেখাতে পারেনি। স্বভাবতই ডক্টর ইউনূসের পক্ষে দাবি জোরালো হচ্ছে তাকে যেন অন্তত 5 বছর এভাবেই ক্ষমতায় রাখা হয়। অনেকে বলছেন ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকলে 50 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ 100 বছর এগিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস যদি সত্যি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে 5 বছর পর দেশের অবস্থা ঠিক কি হবে? ইউনূসকে কি 5 বছর ক্ষমতায় রাখা সম্ভব? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই দেখব ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে দেশে কি হবে। 1. দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অভিযান এবং প্রশাসনিক সংস্কার হতো। ডক্টর ইউনূস বরাবরই স্বচ্ছতা এবং জবাবদিহিতার পক্ষে কথা বলে এসেছেন। যদি তিনি আরও 5 বছর ক্ষমতায় থাকতেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরও গভীর হতো। সরকারি কর্মকর্তা নিয়োগ, টেন্ডার, বাজেট, ব্যয় ইত্যাদিতে স্বচ্ছতা আনার জন্য তথ্য প্রযুক্তি নির্ভর সিস্টেম চালু করা হতে পারত। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা সরাসরি জনগণের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ জোরদার হতো, যেমন অনলাইন লেনদেন, ই-গভর্নেন্স, ব্লকচেন ভিত্তিক দলিল রক্ষণাবেক্ষণ ইত্যাদি। জনগণকে সেবা পেতে ঘুষ দিতে হতো না, এমন একটি পরিবেশ তৈরির জন্য শক্ত অবস্থান নিতেন। 2. ক্ষুদ্র অর্থনীতির নবজাগরণ এবং কর্মসংস্থানের বিস্ফোরণ। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অবদান হল ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ধারণা প্রতিষ্ঠা। তার নেতৃত্বে আরও 5 বছর বাংলাদেশে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং সামাজিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটত। সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন মডেল তৈরি হতো, যেখানে দরিদ্র জনগোষ্ঠী সরাসরি উৎপাদন ব্যবস্থায় যুক্ত হতে পারত। মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে উঠত, যেমন কৃষিভিত্তিক প্রসেসিং, হস্তশিল্প, পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ইত্যাদি। নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ জোর দেওয়া হতো, কারণ ইউনূসের দর্শনে নারী ক্ষমতায়ন ছিল অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফলে কর্মসংস্থানের একটি বিকেন্দ্রীকৃত ব্যবস্থা গড়ে উঠত, যা শুধুমাত্র রাজধানী বা বড় শহরের ওপর নির্ভরশীল থাকত না। দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমত এবং গ্রাম হতে শহর এ ধারণা বাস্তব রূপ পেতে শুরু করত। 3. রাজনৈতিক সংস্কৃতির শান্তিপূর্ণ রূপান্তরের উদ্যোগ। ডক্টর ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নন। তার রাজনীতির ধারণা মূলত সংঘাতমুক্ত, সংলাপভিত্তিক এবং জনগণের কল্যাণ কেন্দ্রিক। আরও 5 বছর ক্ষমতায় থাকলে তিনি রাজনৈতিক পরিবেশে সৌহার্দ্য আনার চেষ্টা চালাতেন। তিনি সংস্কারের মাধ্যমে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে দিয়ে যেতেন কখনোই আরেক হাসিনা সৃষ্টি হতো না। বিরোধী দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতেন। যদি সফল হতেন তাহলে সহিংসতা নির্ভর রাজনীতির পরিবর্তে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারত। নির্বাচনী সংস্কার, দলীয় রাজনৈতিক সংস্কার, যেমন দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংসদ কার্যকারিতার উন্নয়নের জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন হতো। তবে এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে সময় ও সহনশীলতা দরকার। বাস্তবে অনেক পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান এ ধরনের সংস্কারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারত। তবুও ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তত পরিবর্তনের একটি উদ্যোগ দেখা যেত, যা ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করতে পারত। 4. আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা এবং বিনিয়োগ আকর্ষণ। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি এবং সম্মান ইতোমধ্যে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছিল। যদি তিনি আরও 5 বছর নেতৃত্ব দিতেন তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেত, বিশেষ করে টেকসই উন্নয়ন, গ্রিন এনার্জি, সামাজিক উদ্যোক্তা প্রকল্প ইত্যাদিতে। বাংলাদেশের সাথে ইউরোপ, আমেরিকা, জাপান এবং উন্নত দেশগুলোর সম্পর্ক আরও গভীর ও উন্নয়ন ভিত্তিক হতো। উন্নত বিশ্বের দাতাদের আস্থা বাড়ত, ফলে উন্নয়ন সহায়তা ও বৈদেশিক ঋণের শর্ত আরও নমনীয় হতে পারত। আন্তর্জাতিক সম্মেলন, ফোরাম এবং বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ একটি নতুন উন্নয়ন মডেল হিসেবে পরিচিতি পেত, যেখানে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানবিক উন্নয়ন একসাথে এগিয়ে চলে। 5. সামাজিক ব্যবসা ও নৈতিক পুঁজিবাদ বিস্তারের চেষ্টা। ডক্টর ইউনূস প্রবর্তিত সোশ্যাল বিজনেস ধারণার মূল কথা হল ব্যবসা হবে লাভের জন্য নয়, বরং সামাজিক সমস্যা সমাধানের জন্য।
তার শাসনামলে আরও 5 বছর সময় পেলে সামাজিক ব্যবসার ভিত্তিতে বিভিন্ন খাতে যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাসস্থান, পরিবহন বহু নতুন উদ্যোগ গড়ে উঠত। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি সামাজিক উদ্যোক্তারা কাজ করতেন। দাতব্য সংস্থা ও লাভের জন্য ব্যবসার মধ্যবর্তী এক নতুন ধরনের প্রতিষ্ঠান ছড়িয়ে পড়ত, যেখানে টেকসই মডেলে দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিশুদের শিক্ষার প্রসার ঘটানো হতো। এভাবে বাংলাদেশের অর্থনীতি কিছুটা নতুন ধারার দিকে যেত, যেখানে পুঁজিবাদ থাকত, তবে তার নৈতিক ও মানবিক রূপ বেশি গুরুত্ব পেত। দুর্বল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কেবল ধনীদের জন্য উন্নয়ন হতো না। 6. শিক্ষা ব্যবস্থার মানবিকীকরণ ও দক্ষতা ভিত্তিক রূপান্তর। ড. ইউনূস বরাবরই বিশ্বাস করেন শিক্ষা হওয়া উচিত দক্ষতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির মাধ্যম। তার শাসনামলে শিক্ষা ব্যবস্থায় এক বড় ধরনের সংস্কার হতো। সাধারণ মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতির পরিবর্তে ব্যবহারিক জ্ঞান, উদ্যোগ পরিচালনা, প্রযুক্তি ব্যবহার এবং সামাজিক দায়বদ্ধতা শেখানোর ওপর গুরুত্ব বাড়ত। বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে উদ্যোক্তা প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উদ্যোগের মৌলিক শিক্ষা চালু হতো। শিক্ষিত হলে চাকরি নয়, উদ্যোক্তা হব, এ ধরনের মানসিকতা গড়ে তোলার জন্য কারিকুলাম সংশোধন করা হতো। ফলে বেকারত্ব কমত এবং আত্মকর্মসংস্থান বাড়ত। তবে বর্তমান একটি দল আছে যারা নির্বাচনের জন্য পাগল প্রায়। ফলে আদৌ ড. ইউনূস কতদিন ক্ষমতায় থাকতে পারবেন সেটিই দেখার বিষয়। তবে একটি বিষয় না বললেই নয়, লীগের আমলে ড. ইউনূসকে নিয়ে যা জানতাম, উনি সুদ খায়, উনি আমেরিকার দালাল। পাশাপাশি বিএনপি ড. ইউনূসকে নিয়ে যা জানাচ্ছে তা হল উনি মুক্তিযুদ্ধ করে নাই। ইউনূস জিয়ার নাম নিয়ে ভুল করছে, উনি নির্বাচন দিতে চায় না। কিন্তু অনেক গবেষণা করে আমরা জানতে পারলাম মুক্তিযুদ্ধের সময় ড. ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার। ড. ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $৭৫,০০০ থেকে $1,00,000, কখনো আরও বেশি। বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10-এর ভেতরে থাকেন ড. ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয় ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। আওয়ামী লীগের কোর্ট কাচারির 8 তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো, সে সময় কোর্ট বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেওয়া হতো। 82 বছরের অশীতিপর এই বৃদ্ধকে প্রতিবারই হেঁটে হেঁটে 8 তলায় যেতে হতো এবং এই ঘটনা নাকি 40 বারের মতো ঘটেছে। বিএনপির ফজলু একদম উচিত কথা বলছে। আমরা ওনাকে যত বড় মাপের ভাবি, উনি তত বড় মাপের না। ওনাকে আল্লাহ এত বড় মাপের মানুষ বানাইছেন যে বিএনপির 90 দিল্লির দালালদের পক্ষে সেটা মাপা কোনোদিন সম্ভব না। ড. ইউনূসের আরও 5 বছরের শাসন বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পথে পরিচালিত করত। তিনি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং সমতার ভিত্তিতে উন্নয়ন, নৈতিক ব্যবসা, টেকসই প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতেন। অবশ্য রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকতই। তবে ইউনূসের দর্শনে একটা নতুন ধরনের উন্নত বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হতো। দর্শক, আপনি কি চান ড. ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।